ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম হতে হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এবার রুমিন ফারহানা নির্বাচন ইস্যুতে ডক্টর ইউনূসকে ধুয়ে দিচ্ছেন। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকগণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি করছেন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? ভিডিও বার্তায় রুমিন ফারহানা জানান, 7 দিন আগে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি জোট প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন মাঠে, বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী যিনি আছেন, তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন। তার ফাইলও সংযুক্ত করে আমরা সরকারি দপ্তরে জমা দিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত স্টেজ বানিয়ে মাইক ব্যবহার করে, সাউন্ড সিস্টেম ব্যবহার করে, এলাকায় মাইকিং করে তারা কিন্তু প্রতিদিন প্রচারণা করছেন। এখন পর্যন্ত তাদের ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ নেবার সাহস আমরা কিন্তু দেখি নাই। রিটার্নিং কর্মকর্তা গোপনীয়তা রক্ষায় ব্যর্থ। তিনি ভোটারদের অধিকার কিভাবে রক্ষা করবেন এমন প্রশ্ন তোলেন স্বতন্ত্র এই প্রার্থী। এই চিঠিটি তো দাপ্তরিক চিঠি। এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, এবং চিঠিটি লিখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও। তার এই চিঠি সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া না, গণমাধ্যমগুলো, আঞ্চলিক যে গণমাধ্যমগুলো আছে আমার ব্রাহ্মণবাড়িয়ায়, বিশেষ করে সরাইল আশুগঞ্জ বেসড যে গণমাধ্যম, তারাও এই চিঠিটিকে নিয়ে নিউজ করছেন। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। তার দাবি, ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সেই বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা হচ্ছে, উপজেলা বিএনপির, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি একটি জনসভায় স্টেজ করে মাইক ব্যবহার করে জনসভায় তিনি এইরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের গাড়িতে। কারণ গাড়িটা ওই সিকিউরিটি পারপাসে মিটিং এর যে সমাবেশ স্থল তার বাইরেই ছিল। তো সেটাই আমি দেখেছিলাম যে ওনারা যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, বলেন ম্যাজিস্ট্রেট কিছু করতে পারে না, আমাদের কিচ্ছু করতে পারবে না, সত্যি তো আপনারা কিছু করতে পারছেন না। তবে এসব ঘটনার পরও নির্বাহী কর্মকর্তা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন, এমনটাই আশা রুমিন ফারহানার। আশা করি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ব্যাপারে স্বচ্ছতার পরিচয় দেবেন এবং তিনি আসলে তার দপ্তরকে কিভাবে নির্বাচনের আগে কাজ করাবেন বা কিভাবে তিনি নির্বাচনটিকে করবেন, এটার ব্যাপারে বোধহয় তার আরো চিন্তা ভাবনার প্রয়োজন আছে। বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ভারত উঠে পড়ে লেগেছে। ডক্টর ইউনূসকে যতটুকু চাপ দেওয়া সম্ভব ততটুকু চাপ দিচ্ছে। এখন ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নেবে সেটা ডক্টর ইউনূসের একেবারে একান্ত বিষয়। কিন্তু আন্তর্জাতিক একটা বিষয় থাকে প্রত্যেকটা দেশের রাজনীতিতে। এখন মূল কথা হচ্ছে, ডক্টর ইউনূস কি আদৌ আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটাকে তুলে নিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিবে? এটা অনেকের মনে প্রশ্ন। অনেকে আওয়ামী লীগের সমর্থকও বলছে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই এবং ডক্টর ইউনূস কোনোভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। এই বিষয়ে আমি অনেকাংশে একমত। কেন একমত? কারণ ডক্টর ইউনূস মাথা নত করতে চাচ্ছেন না। ডক্টর ইউনূস বিভিন্ন ধরনের কজ দেখিয়ে বলার চেষ্টা করছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি, আওয়ামী লীগ যদি ক্ষমা চায়
তাহলে রিকনসিলিয়েশনের সুযোগ আছে আওয়ামী লীগের জন্য। এটা বলার মানে হচ্ছে তিনি চাচ্ছে যে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নিতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে এই বহির্বিশ্বের চাপের কারণে কিন্তু একটা অপশন ছুড়ে দিয়েছে। এই ডক্টর ভালো করে জানে আওয়ামী লীগ দরকার হলে যারা কর্মী আছে বিষ খেয়ে মরে যাবে, তবুও ডক্টর ইউনূসের কাছে তারা ক্ষমা চাইবে না। কেন ক্ষমা চাইবে ভাই? উল্টা এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এবং যে সকল টোকাই সমন্বয়ক এবং জঙ্গিরা আছে তারা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আপনি হঠাৎ করে কি বলছেন, কেন ডক্টর ইউনূস ক্ষমা চাইবে, কেন এই সকল এনসিপি নেতারা ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে তার মেইন কারণ হচ্ছে তারা যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে সে কারণে, এবং পুলিশ হত্যার পর সে সকল পুলিশ হত্যার বিচার হয়নি সে কারণে, এবং পুলিশ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলি কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, তাদের ছেলে মেয়ে কিভাবে পড়ালেখা করছে তার খবর নেয়নি সে কারণে, এবং আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী আছে 5ই আগস্টের পর থেকে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে সে কারণে তারা ক্ষমা চাইবে। যারা মেইন অপরাধী তাদের থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের যে সকল বড় বড় নেতা আছে তাদেরকে বিদেশে আপনারা পার করে দিয়েছেন। যারা মেইন অপরাধী তাদের থেকে টাকা খেয়ে খেয়ে আপনারা তাদেরকে 2-3 মাস আপনাদের ঘরে পাহারা দিয়ে রেখেছেন, তাদেরকে আপনারা কিছু করেন না। যারা আওয়ামী লীগের নিরীহ কর্মী, যারা কখনো আওয়ামী লীগ থেকে সুবিধা নেয়নি, যারা কখনো আওয়ামী লীগের নাম বিক্রি করে কারো ক্ষতি করেনি, তাদেরকে আপনারা মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছেন, তাদেরকে মেরে ফেলেছেন। তাহলে ক্ষমা কারা চাইবে? ক্ষমা আপনারা জনগণের কাছে চাইবেন, ক্ষমা আপনারা আওয়ামী লীগের সাধারণ কর্মীর কাছে চাইবেন। তারপর আওয়ামী লীগ চিন্তা করে দেখবে যে ক্ষমাকে আসলে আওয়ামী লীগ ভুল করেছে কিনা, তার জন্য ক্ষমা চাই কিনা। এটা পরে আসবে আওয়ামী লীগের ব্যাপারগুলা, কারণ আপনাদের কারণে আওয়ামী লীগ পাল্টা কাউন্টার দিয়েছে। আপনারা যদি বাংলাদেশের জানমালের ক্ষতি না করতেন, পুলিশ হত্যা না করতেন, আওয়ামী লীগের কর্মীদের উপর 5ই আগস্টের আক্রমণ না করতেন, তাহলে আপনারাও পাল্টা হামলার শিকার হতেন না। কারণ আওয়ামী লীগ তখন ক্ষমতায়, দেশের জানমাল রক্ষার জন্য আওয়ামী লীগের কর্মীদের সবচেয়ে বেশি দায়িত্ব থাকা প্রয়োজন ছিল, সেটাই আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে করেছে। এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তাদের নেত্রীকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজপথে নামা প্রয়োজন ছিল, তারা নেমেছিল। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি, আমি আবারও বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।